দেখো, আজ আমরা একটা নিউ পোর্শন পড়তে চলেছি। এর আগে আমরা কমপ্লিট করলাম অ্যানিমেল টিস্যু, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেল। তার পরের যে অংশ সেটা হচ্ছে ককরোচ। সে ককরোচের আমরা কি পড়বো, মরফোলজি পড়বো। ওকে, ককরোচের নাম সকলেরই শোনা। এই ককরোচের বাসস্থান, তাদের হ্যাবিটেট, তাদের খাদ্যাভ্যাস, তারা শরীরের গঠন প্রকৃতি, ডাইজেস্টিভ সিস্টেম, নার্ভাস সিস্টেম, ওকে, সেগুলো সম্পর্কিত আমরা কিছু তথ্য জানবো। তো চ্যাপ্টারটার মধ্যে ডিটেলস বড় কোশ্চেন কিছু আসে না, সাধারণত 2 থেকে 3 নাম্বারের কোশ্চেন আসে। এই চ্যাপ্টার পড়ার আগে বলি, এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এই ককরোচের মাউথ পার্টস যেগুলো আছে সেখান থেকে একটা কোশ্চেন মাস্ট আসে যে ককরোচের আরশোলার মুখ্য উপাঙ্গগুলির নাম এবং কাজ লেখো। ঠিক আছে, আরেকটা কোশ্চেন আছে পোস্টিক গ্ল্যান্ড পড়ার সময় দেখবো যে ক্রপ অ্যান্ড গিজার্ড, এই দুটো টার্ম আছে। এই ক্রপ কি এবং গিজার্ড কি, সেখান থেকে একটা 2 নম্বর কোশ্চেন আসে। আর আসে জনন গ্রন্থি থেকে তাদের দুটো শর্ট কোশ্চেন। তাহলে দেখো, আরশোলা ককরোচ, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পেরিপ্ল্যানেটা আমেরিকানা। ওকে, বিজ্ঞানসম্মত নাম লেখার সময় নিচে আন্ডারলাইন করবে আর নামটা মনে রাখবে, পেরিপ্ল্যানেটা আমেরিকানা। দেখো, তোমরা ট্যাক্সোনমি পড়ার সময় দেখেছো, ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স পড়ার সময় দেখেছো যে সমস্ত প্রাণীকে কি করা হয়েছে না, নির্দিষ্ট তাদেরকে ক্লাসে, নির্দিষ্ট শ্রেণীতে বা নির্দিষ্ট গ্রুপে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? কারণ পৃথিবীতে তো বিভিন্ন প্রজাতির প্রাণী বসবাস করে, তো সবাইকে একসঙ্গে যদি আমরা রাখি তাহলে কি হবে, আমাদের তাদেরকে চিনতে অসুবিধা হবে, অর্থাৎ খুবই সমস্যার সৃষ্টি হবে, তাই না? সেই যে চেনার যে অসুবিধা এবং আরও কিছু সুবিধার্থের জন্য কি হয়ে থাকে না, তাদেরকে আমরা কিছু সাদৃশ্যের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সেই সমস্ত প্রাণীদেরকে কি হয়, একটা গ্রুপে রাখা হয়। ওকে, অর্থাৎ কিছু কিছু প্রাণী আছে যাদের মধ্যে দেখা যাচ্ছে যে হ্যাঁ একই রকম বৈশিষ্ট্য পাওয়া যায়, সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদেরকে আমরা ক্লাসিফিকেশন করে থাকি, অর্থাৎ তাদেরকে নির্দিষ্ট একটা র্যাঙ্কে দিয়ে থাকি, তাই না? যেমন তো স্কুলে যেমন ধরো সায়েন্স এবং আর্টস 5 to 12 কি হয় না, একটা ডিভিশন, একটা র্যাঙ্ক ওয়াইজ একটা গ্রুপের মধ্যে সাজানো থাকে। ঠিক কেননা যদি একসঙ্গে সবাইকে রাখা হয় তাহলে কে কোন ক্লাসে স্টাডি করছে সেটা যেমন বুঝতে অসুবিধা হয়, ঠিক সেরকমভাবে অ্যানিমেলদেরকে চেনার সুবিধার্থের জন্য বিভিন্ন তাদেরকে একটা র্যাঙ্ক দিয়ে আর তাদেরকে নির্দিষ্ট ক্লাসে গ্রুপে রাখা হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা একটু দেখে নিই। কিংডম, সবার উপরে থাকে হচ্ছে রাজ্য, সবার নিচে থাকে প্রজাতি। তাহলে কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া, কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া কার, ককরোচের বলছি। কিংডম অ্যানিমেলিয়া, ফাইলাম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, ক্লাস শ্রেণী হচ্ছে ইনসেক্টা, অর্ডার বিভাগ হচ্ছে কি না ডিকটিওপোডা, ফ্যামিলি ল্যাটিডি, জেনাস গোত্র হচ্ছে পেরিপ্ল্যানেটা, আর প্রজাতি হচ্ছে আমেরিকানা। ওকে, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি। ঠিক আছে, এটা নোট করবে। আর দেখো, এই লেখার সময় আমি কিন্তু সমান্তরালভাবে লিখিনি, আমি যাদেরকে একটু বাঁকা হরফে লিখেছি। কেন? কারণ ট্যাক্সোনমি র্যাঙ্ক লেখার সময় সবসময় কি হয় না, তাদেরকে বড় থেকে ছোট ওয়াইজ লিখতে হয়, অর্থাৎ একটু গ্যাপ দিয়ে দিয়ে বাঁকা হবে। এটা তোমরা পড়েছো নামকরণের সময়। আমি যখন ক্লাসিফিকেশন পড়াবো, অ্যানিমেল ক্লাসিফিকেশন, তখন ডিটেলস সব বলবো। দেখো, তাহলে ককরোচের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পেরিপ্ল্যানেটা আমেরিকানা। আর কিছু ছোট ছোট কালো ককরোচ থাকে, ছোট ছোট কালো রঙের আরশোলার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কি না ব্লাটা ওরিয়েন্টালিস। ওকে, ছোট ছোট কালো আরশোলার বিজ্ঞানসম্মত নাম ব্লাটা ওরিয়েন্টালিস। এরপরে দেখো, এই ককরোচের বাসস্থান, হ্যাবিট, বা বাংলায় লেখো বাসস্থান। তারা কোথায় বসবাস করে? সাধারণত
তারা বসবাস করে নরম স্যাঁতসেঁতে জায়গাতে, ভিজে জায়গাতে তারা বসবাস করতে বেশি পছন্দ করে। এছাড়াও তারা নোংরা আবর্জনার মধ্যে বেশি থাকতে পছন্দ করে। তাহলে বাসস্থান হচ্ছে তাদের কোথায় না, টয়লেট, গুদাম ঘর, বিভিন্ন ড্রেন, নালা নর্দমার ইত্যাদি জায়গাতে তারা বসবাস করে। ওকে, তাদের খাদ্যাভ্যাস কি, তারা কী খেয়ে ফেলে? বাসস্থান হচ্ছে তারা নরম স্যাঁতসেঁতে জায়গায় অবস্থান করে। আচ্ছা, তাদের খাদ্যাভ্যাস কি? খাদ্যাভ্যাস হচ্ছে তারা যে ওমনিভোরাস, অর্থাৎ যে কোনো কিছু, যা কিছু খেয়ে তারা বেঁচে থাকে। যা কিছু খেয়ে মানে তারা সব রকম খেয়ে থাকে। তারা কাগজের টুকরো খেয়ে থাকে, তারা যে কোনো জিনিস, এমনকি তারা নিজেদের মানে কি হয় না, তারা নিজেদেরকে খেয়ে ফেলে। অর্থাৎ আরশোলা আর একটা মৃত আরশোলাকে ভক্ষণ করে। ওকে, তারা তাদের দেহের পার্টসকে খেয়ে ফেলে, নিজেদের নয়, অন্য আরশোলার। সব কিছুই খায় বলে দেখে ওমনিভোরাস বলা হয়ে থাকে। ঠিক আছে, এই আরশোলার স্বভাব। তাহলে বাসস্থান বললাম যে তারা সাঁতার জায়গায় বসবাস করে, তাদের খাদ্যাভ্যাস বললাম তারা সবকিছু খায়, সমস্ত কিছু খেয়ে থাকে, এমনকি নিজেদেরকে খেয়ে ফেলে। ওকে, আচ্ছা, নোংরা আবর্জনা খেয়ে বেঁচে থাকে। এরপরে দেখো স্বভাব, তারা হচ্ছে নকটার্নাল প্রাণী, অর্থাৎ নিশাচর প্রাণী। তারা কি করে, দিনের বেলা তাদের গর্তে তারা কি করে, চুপচাপ ভাবে লুকিয়ে থাকে। রাত্রির বেলা তারা কি করে না, তারা খাদ্যের জন্য তারা কি করে না, ঘোরাঘুরি করে। এই আরশোলা হচ্ছে, এদেরকে বলা হয় কি না, বলা হয় জীবন্ত জীবাশ্ম বলা হয়। আরশোলাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়, লিভিং ফসিল বলা হয়ে থাকে। লিভিং ফসিল কেন বলা থাকে? কারণ দীর্ঘ বছর ধরে তাদের মধ্যে কোনো এভলিউশনারি চেঞ্জ আসেনি, কোনো অভিব্যক্তিগত পরিবর্তন না আসার জন্য দীর্ঘ বছর ধরে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে সেরকম কোনো পরিবর্তন না আসার জন্য কি বলা হয়, ককরোচকে বলা হয়ে থাকে লিভিং অ্যানিমেল। আর কি হয়, এই ককরোচ তারা যখন চলাফেরা করে তখন তাদের দেহ থেকে একটা দুর্গন্ধময় রস নির্গত হয়, যে রস কি করে, তাদেরকে আত্মরক্ষা করতে সাহায্য করে। ওকে, তারা যখন খাদ্যের উপর দিয়ে হেঁটে বেড়ায়, তখন তারা সে খাবারের উপর কি করে, তারা মলত্যাগ করে এবং বমি করে, এবং সেখান থেকে কি হয়, তাদের পৌষ্টিক নালীতে থাকা জীবাণু কি করে না, খাবারের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় সেগুলোকে তারা বিস্তার করতে যায়, যার ফলে কি হয়, আমাদের রোগ হয়ে থাকে। আচ্ছা, এরা হচ্ছে এক লিঙ্গ। এক লিঙ্গ প্রাণী, অর্থাৎ একজনের মধ্যে উভয় লিঙ্গ দেখা যায় না, একটাই লিঙ্গ দেখা যায়। ওকে, আর কি হয়ে থাকে না, দেখো এরা হচ্ছে এক লিঙ্গ প্রাণী সাধারণত। নোট করবে। আর কি হয়, এই ককরোচ হচ্ছে ডিম পাড়ে, তারা ডিম পাড়ে, আর সদ্য ডিম ফুটে যে ককরোচ নির্গত হয় তাকে বলা হয় নিম্ফ। তাহলে সদ্য নির্গত ককরোচকে বলা হয় কি, নিম্ফ। নিম্ফ বলা হয়। ওকে, এই সদ্য নির্গত ডিম থেকে বের হওয়া সদ্য নির্গত ককরোচকে নিম্ফ বলা হয়। এই নিম্ফ হচ্ছে যে কি করে, দেখতে হচ্ছে একদম বড় আরশোলাদের মতো, পূর্ণাঙ্গ আরশোলার মতো, ককরোচের মতো, কিন্তু এদের কি থাকে, ডানাবিহীন থাকে। এই নিম্ফ হচ্ছে ডানাবিহীন। যখন ছোট থাকে তখন তাদের ডানা থাকে না, কিন্তু দেখতে একদম পূর্ণাঙ্গ ককরোচের মতো। এই নিম্ফ কি করে, মোল্টিং এর মাধ্যমে, এই নিম্ফ হচ্ছে মোল্টিং মানে খোলস ত্যাগ। মোল্টিং এর মাধ্যমে কি করে, তারা পূর্ণাঙ্গ আরশোলায় পরিণত হয়। ওকে, তাহলে আমরা বলতে পারি ফার্স্টে হচ্ছে ডিম, সেখান থেকে হচ্ছে কি না, নিম্ফ।
ডিমের পর হচ্ছে নিম্ফ, আর নিম্ফের পর হচ্ছে কি পূর্ণাঙ্গ আরশোলা, নিম্ফের পর পূর্ণাঙ্গ আরশোলা। ওকে, এরপরে দেখো এদের এক্সটার্নাল মরফোলজি। ওকে, এদের এক্সটার্নাল মরফোলজি হচ্ছে অর্থাৎ তাদের দেহটা কি হয় না এক্সটার্নাল মরফোলজি। তাদের এক্সটার্নাল মরফোলজি পড়তে গিয়ে আমরা প্রথমেই দেখবো যে এক্সোস্কেলিটাল। দেখো এক্সোস্কেলিটাল তাদের বহিঃ কঙ্কালটা কেমন হয়? তাদের বহিঃ কঙ্কালটা হচ্ছে শক্ত কাইটিন নির্মিত। ঠিক আছে, আরশোলার ককরোচের বহিঃ কঙ্কাল হচ্ছে শক্ত এবং কাইটিন নির্মিত। আচ্ছা, এদের দেখতে কেমন হয়? এদের দেখতে হচ্ছে যে এদের বাইরের যদি আমরা এক্সোস্কেলিটাল দেখি তাহলে দেখবো যে এরা কি করে ডরসোভেন্ট্রালি অর্থাৎ বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। এখানে একটা টার্ম ইউজ করছি, এরা হচ্ছে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। বাইল্যাটারালি সিমেট্রিক্যাল মানে হচ্ছে কি, ধরো এটা কোন একটা জিনিস, সেটাকে যখন আমি লম্বা লম্বা ভাগ করব, যদি সেটা ইকুয়াল অর্থাৎ উপর থেকে নিচ বরাবর যদি কাটা হয়, তাহলে যদি দুটো ইকুয়াল সমান অংশ পাওয়া যায় তখন তাকে বলা হচ্ছে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। যেমন আমাদের মানুষ হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রিক্যাল, কারণ মানুষকে যদি লম্বা লম্বা ভাবে কাটা হয় তাহলে দুটো কি পাবো, ইকুয়াল পার্ট পাচ্ছি। তাই আরশোলার দেহটা হচ্ছে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। আচ্ছা, আর ডরসোভেন্ট্রালি একটা কি ডরসোভেন্ট্রিক্যাল। ডরসোভেন্ট্রিক্যাল মানে হচ্ছে তোমার ফ্ল্যাটেন্ডেড। ডরসোভেন্ট্রিক্যাল ফ্ল্যাটেন্ডেড, ডরসোভেন্ট্রিক্যাল ফ্ল্যাটেন্ডেড। ডরসাল এবং ভেন্ট্রাল অংশ অর্থাৎ আরশোলার ডরসাল পার্ট হচ্ছে যে যেখানে তার পা গুলো উপস্থিত তাকে ডরসাল পোর্শন, আর ভেন্ট্রাল হচ্ছে তার বাইরের দিকটা। তাহলে দেখো এই আরশোলার ডরসাল এবং ভেন্ট্রাল অর্থাৎ বাইরের এবং সামনের এবং পিছনের অংশটা কি ফ্ল্যাটেন্ডেড মানে চ্যাপ্টা প্রকৃতি হয়ে থাকে। ওকে, আর কি হয় না এদের যে বাইরের যে আবরণ, সে আবরণটা হচ্ছে সারা দেহটা যেটা আবরণে ঢাকা থাকে, যাকে বলা হয় কাইটিন, কাইটিন নির্মিত। তাহলে এক্সোস্কেলেটন হচ্ছে যে সারা দেহ কাইটিন নির্মিত, কাইটিন নির্মিত আবরণী দ্বারা কি হয় না ঢাকা থাকে। এই কাইটিন হচ্ছে কি পলিস্যাকারাইড, এটা হচ্ছে কাইটিন হচ্ছে পলিস্যাকারাইড, এই কাইটিন দ্বারা আবৃত থাকে। এরপর কি হয় দেখো, কাইটিন যখন এই কাইটিন গুলো হচ্ছে বললাম কাইটিন দ্বারা, এই কাইটিন হচ্ছে প্লেটের ন্যায় অবস্থিত। অর্থাৎ এই কাইটিন ধরো আমি একটা রাফ আঁকছি, রাফ, এটা যদি ধরো আরশোলা হয়ে থাকে, হ্যাঁ, তাহলে কি হয় এই যে সারা বডিটা এইভাবে কি হচ্ছে না কতগুলো প্লেটের ন্যায় খণ্ডে বিভক্ত। তাহলে যেগুলো যে কি নির্মিত কাইটিন নির্মিত, তাহলে কাইটিন নির্মিত এই যে প্লেটের মতো অংশ নিয়ে প্লেটের মতো অংশ দিয়ে সজ্জিত তাকে বলা হয় কি স্ক্লেরয়েড, তাকে বলা হয় স্ক্লেরয়েড। তাহলে স্ক্লেরয়েড কি না সারা দেহ কাইটিন নির্মিত, যে কাইটিন হচ্ছে তোমার কি পলিস্যাকারাইড, যে কাইটিন গুলো একটা প্লেটের মতো অংশে পরপর বিভক্ত, যাকে বলে এই প্লেটের ন্যায় কাইটিন নির্মিত অংশকে বলা হচ্ছে স্ক্লেরয়েড। তো স্ক্লেরয়েড হচ্ছে আরশোলার দেহ প্লেটের ন্যায় যে কাইটিন নির্মিত অংশ, যাকে বলা হচ্ছে স্ক্লেরয়েড বলা হচ্ছে। এর পায়ের সংখ্যা হচ্ছে কত না পা হচ্ছে 3 জোড়া বা কয়টি 6টি। আর দেখো বৈশিষ্ট্য হচ্ছে বলতে পারি যে সারাটা দেহ হচ্ছে সেগমেন্টে বিভক্ত, সেগমেন্ট মানে খণ্ড, সারাটা দেহ কতগুলো সেগমেন্টে ডিভিশন।
ওকে, তাহলে এক্সোস্কেলেটন বোঝা গেছে। বাইলেটারালি সিমেট্রিক্যাল, ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ডেড। বাইলেটারাল সিমেট্রিক্যাল মানে যেটাকে ভাগ করলে দুটো ইকুয়াল অংশ পাওয়া যায়। ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ডেড মানে ডরসাল এবং ভেন্ট্রাল পোর্শন চ্যাপ্টা, কাইটিন নির্মিত আবরণী থাকে বাইরে, এটা পলিস্যাকারাইড যুক্ত। সেই কাইটিন নির্মিত প্লেটের ন্যায় অংশকে স্কেলেরাইড বলা হয় এবং তাদের পায়ের সংখ্যাও থাকে 3 জোড়া। আর এদের রং হচ্ছে কি না ব্রাউন, হচ্ছে ব্রাউন কালার দেখতে। এবার দেখো এদের বডি ডিভিশন, এদের দেহটাকে 3টে অংশে বিভক্ত করা হয়েছে। বডি ডিভিশন, দেহের 3টে অঙ্গে বিভক্ত। একটা হচ্ছে কি হেড, দুই হচ্ছে থোরাক্স অর্থাৎ বক্ষ, আর 3 হচ্ছে অ্যাবডোমেন। ওকে, এই 3টে অংশে বিভক্ত হচ্ছে দেহ। দেখো যদি আমরা রাফ একটা ডায়াগ্রাম দেখি তাহলে কি দেখব, এই পোর্শনটা হচ্ছে হেড, এই পোর্শনটা হচ্ছে থোরাক্স, আর এই পোর্শনটা হচ্ছে কি অ্যাবডোমেন। বুঝা গেছে? 3টে অংশে বিভক্ত। এবারে হেড রিজিয়ন অর্থাৎ এই মাথা যেটা, সেটা আবার দেখবো যে অনেকগুলো অংশ নিয়ে গঠিত। থোরাক্স তাই অ্যাবডোমেন। ফার্স্ট আমরা দেখবো হেড রিজিয়ন কোন কোন অংশ নিয়ে গঠিত। তাহলে বডি ডিভিশনের প্রথম পার্ট হচ্ছে হেড। দেখো হেড রিজনে প্রথম অংশ হচ্ছে স্ক্লেরাইট। ফার্স্ট হচ্ছে স্ক্লেরাইট। দেখো ককরোচের যে হেড যে পোর্শনটা 3টে অংশ করেছিলাম, একটা করেছিলাম হেড, একটা থোরাস, একটা অ্যাবডোমেন। তার মধ্যে দেখো একটা জিনিস বলেছিলাম, দেখিয়েছিলাম, এই পোর্শনটা হচ্ছে নিক রিজিয়ন, এটা হচ্ছে নিক বা গ্রিবা, আর তারপর হচ্ছে তার দেহটা স্টার্ট। ওকে, এই গ্রিবার সাহায্যে কি করে তারা বডিটাকে মাথাকে তারা কি করে ঘোরাতে পারে। ওকে, এবারে দেখো তাদের মস্তিষ্কের মাথার যে অঞ্চলটা সেটা হচ্ছে কেমন না ত্রিভুজ আকৃতি, ট্রায়াঙ্গুলার এবং সমকোণে অবস্থিত। এটা হচ্ছে সমকোণে অবস্থিত ত্রিভুজ আকৃতির। ত্রিভুজ আকৃতি সমকোণে অবস্থিত কেন বলছি, কারণ ধরো যদি এটা ধরো যদি দেখি যে তার হেড রিজিয়ন আর এটা যদি বডি পার্ট ধরি, কখনো যদি এটা হেড রিজিয়ন এটা বডি পার্ট ধরি, তাহলে দেখো কি হচ্ছে, এই যে, তাই না, অর্থাৎ এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকছে, ওই জন্য সেই জন্য অর্থাৎ হেড রিজিয়নটা বডির সঙ্গে সবসময় সমকোণে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে অবস্থান করে এবং হেড কেমন দেখতে ত্রিভুজ আকৃতি হয়ে থাকে। ওকে, এই হেড রিজিয়নের মধ্যে এই মাথার মধ্যে যে কি অংশ নিয়ে গঠিত, ফার্স্ট হচ্ছে স্ক্লেরাইট। দেখো স্ক্লেরাইট, ঠিক আছে। স্ক্লেরাইট গঠন করেছে কি করে না ক্যাপসুলগুলো, দেখতে পাচ্ছ। এই আরচুলার কি হয় বললাম যে এই প্লেটের ন্যায় অংশগুলো পরপর জুড়ে তৈরি হয়েছে স্ক্লেরাইট। এই স্ক্লেরাইট গুলো একসঙ্গে জুড়ে গঠন করেছে ক্যাপসুল। তাহলে স্ক্লেরাইট গুলো কি বললাম না স্ক্লেরাইট জুড়ে গঠিত হয় ক্যাপসুল।
অর্থাৎ এই যে বাইরের যে আমরা যদি আরশোলাকে দেখি তাহলে আরশোলার যে বাইরের যে পুরো দেহের যে অংশ ক্যাপসুল বলা হচ্ছে, যে ক্যাপসুল আবার কি হচ্ছে না অনেকগুলো প্লেটের ন্যায় অংশ কাইটিন নির্মিত, যাকে বলা হয় স্ক্লেরাইড, আর অনেকগুলো স্ক্লেরাইড পরপর যুক্ত হয়ে তৈরি করেছে কি না ক্যাপসুল। ওকে, আচ্ছা এরপরে দেখো এর কি কি অংশ দেখা যাচ্ছে, ছবির ডায়াগ্রামটা দেখো। এগুলো ইম্পর্টেন্ট নয়, তাও করে রাখবে। স্ক্লেরাইড অঞ্চলে এখন আমরা দেখতে পাচ্ছি যে একদম মস্তকের যে উপরের অংশ, ইমাজিন করো এটা হচ্ছে তোমার আসলে আই, চোখ। ওকে, এটা সামনে অংশ, এটা হচ্ছে মস্তিষ্ক, মাথা। তাহলে এই মাথার একদম উপরের অংশকে বলা হচ্ছে ভার্টেক্স বা তালু। ওকে, তো স্ক্লেরাইড পোর্শনে বর্ণনা করছি আর্সেল একদম হেড রিজিয়নের উপরের অংশকে বলা হচ্ছে ভার্টেক্স বা তালু। আর কি হয়, এই হেড অঞ্চলটা, মাথাটা আবার এরকম ভাবে দুটি অংশে বিভক্ত। একটা হচ্ছে কি এপিক্লোনাল প্লেট, আর একটাকে বলা হয় এপিক্লোনাল সুচার, অর্থাৎ দুটি খণ্ডের বিভিন্ন রকমের নাম। ওকে, আর কি থাকে দেখো, এদের কিছু শুঙ্গ থাকে বা কি থাকে, সুর, অর্থাৎ অ্যান্টেনা যেটাকে বলা হচ্ছে এই যে এখানে। অর্থাৎ হেড রিজিয়নে কি হয়, এইভাবে তাদের যে, তোমরা অবশ্যই সবাই দেখেছো, তাদের যে সুর থাকে তাকে অ্যান্টেনা বলা হয়, সেটা বর্তমান। এইগুলো যে পুঞ্জাক্ষী অর্থাৎ আই। আর কি থাকে না, এই এপিক্লোনাল প্লেটের যে এপিক্লোনাল প্লেট এর নিচের অংশটাকে বলা হচ্ছে জেনা। এর এক একটা পার্টের এক একটা নাম। ওকে, আচ্ছা তারপরে থাকে কি, জেনার পরবর্তী অংশকে বলা হচ্ছে ফ্রন্টোক্লাইপিয়াল সুচার। নামগুলো জেনে রাখো, এগুলো লাগবে না, ছবিটা ড্র করে রাখা দরকার নেই, বই থেকে ছবিটা জাস্ট একবার দেখে নেবে, এগুলো পরীক্ষায় কিছু আসবে না। জাস্ট সবসময় তো এটা নয় যে পরীক্ষাতে আসবে সেজন্যই পড়বো আমরা, তো সেটা নয়। অর্থাৎ জেনে রাখবে যে আরশোলার হেড রিজিয়নের কি কি অংশ থাকে, তার থোরাক্সের কি কি অংশ থাকে, কেমন দেখতে হয়। ওকে, আর কি থাকে দেখো, আরেকটা অংশ থাকে যেটা তোমার কি না ল্যাব্রো ক্লাইপিয়াল সুচার আর লেবিয়াম বর্তমান। ওকে, স্ক্লেরাইড। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে খুব ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মুখ্য উপাঙ্গ। হেড রিজিয়নের সেকেন্ড অংশ হচ্ছে মুখ্য উপাঙ্গ। ওকে, দেখো আরশোলার মুখ ছিদ্রকে বেষ্টন করে যে উপাঙ্গগুলি বর্তমান তাকে বলা হচ্ছে মুখ্য উপাঙ্গ। কি বললাম, যে আরশোলার মুখ ছিদ্রকে বেষ্টন করে যে অংশগুলো গঠিত তাকে বলা হচ্ছে মুখ্য উপাঙ্গ। এই মুখ্য উপাঙ্গের পরীক্ষাতে এখান থেকে একটা কোশ্চেন আসবেই, এটা ভিভিআই স্টার মার্কস দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ এখান থেকে কোশ্চেন আছে কি, বলে যে আরশোলার মুখ্য উপাঙ্গগুলোর নাম এবং কাজ লেখো, কিংবা একটা মুখোপাঙ্গ তুলে দিল যে লেবিয়াম দিয়ে বললো এর কাজ উল্লেখ করো, তাহলে এই পোর্শনটা ভালো করে পড়বে। দেখো আরশোলার মুখ্য উপাঙ্গগুলো, এটা বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খাতাতে ভালো করে সুন্দর করে নোট করে রাখবে, আগের জিনিসগুলো যেগুলো বললাম জানার জন্য। আর এই যে অংশগুলো বলছি নামগুলো, এগুলো কি করবে, ছবি আঁকবে, ছবি সহ এদের কাজগুলো মনে রাখতে হবে। তাহলে মুখোপাঙ্গ গুলো কি কি, একটা ল্যাব্রাম, পরীক্ষায় যে আসে আরশোলার মুখোপাঙ্গ গুলো কি এবং কাজ, তাহলে এই সবগুলোর নাম সবটাই লিখতে হবে, কারণ এই এতগুলো উপাঙ্গ নিয়েই তৈরি হয়েছে। একটা ল্যাব্রাম থাকে, এক জোড়া বা দুটি থাকে ম্যান্ডিবল, এক জোড়া থাকে ম্যাক্সিলা, একটা থাকে লেবিয়াম, একটা থাকে হাইপোফ্যারিংস বা জিহ্বা। তাহলে কি কি অংশ নিয়ে গঠিত আরশোলার মুখোপাঙ্গগুলোর নাম কি, একটা ল্যাব্রাম, এক জোড়া ম্যান্ডিবল, এক জোড়া ম্যাক্সিলা, একটা লেবিয়াম, একটা হাইপোফ্যারিংস বা জিহ্বা, এভাবে লিখতে হবে। ফার্স্ট আমরা দেখব ল্যাব্রাম। প্রথম আমরা দেখব যে ল্যাব্রাম। ল্যাব্রামটা হচ্ছে কি না আরশোলার ঊর্ধ্ব ওষ্ঠ হিসেবে কাজ করে, অর্থাৎ আরশোলার যে আপার লিপ সেটা হচ্ছে কি না ল্যাব্রাম। তাহলে এটি আরশোলার আপার লিপ হিসেবে কাজ করে, ঠিক আছে ল্যাব্রাম। আর কি করে, এর ভিতরের তল আমরা দেখবো ছবিতে যে এই ল্যাব্রামের ভিতরের অংশ কিছু প্লেটের ন্যায়
অংশ গঠন করে, তাকে বলে এপিফ্যারিংস। ওকে, এর ভিতরের তলে পাতলা প্লেট যুক্ত যাকে বলে এপিফ্যারিংস। দেখো এপিফ্যারিংস। আর এর মেন কাজ যেটা সেটা হচ্ছে কি না, খাদ্যবস্তুকে ধরতে সাহায্য করে। এর কাজ হচ্ছে খাদ্যবস্তুকে ধরতে সাহায্য করে। তাহলে পরীক্ষা দিতে আসে যে ল্যাব্রাম কে কাজ লেখো বা মুখভঙ্গের ফার্স্ট হেডিং করবে ল্যাব্রাম দিয়ে লিখবে যে এটা আসলে আপার লিম্ব হিসেবে কাজ করে, আর এটা কাজ হচ্ছে, মেন কাজ হচ্ছে খাদ্যবস্তুকে ধরতে সাহায্য করে। এটা হচ্ছে মাস্ট। ওকে, এবারে দেখো আমরা ল্যাব্রামের ডায়াগ্রামটা দেখবো, তাহলে কাজ বোঝা গেছে। আপার লিম্ব আর খাদ্যবস্তুকে ধরতে সাহায্য করে, এটা বলার পর আমরা তারপর ডায়াগ্রামটা দেবো। ওকে, দেখো তোমরা ছবিটা আর একটু সুন্দর করে আঁকবে, ঠিক আছে? ছবিটা আর একটু ভালো করে আঁকবে তোমরা। দেখো এটা হচ্ছে এপিফ্যারিংস। এপিফ্যারিংস এগুলো হচ্ছে পেশি, আর এটা হচ্ছে কি ল্যাব্রাম। ওকে, তো ল্যাব্রামে ডায়াগ্রাম দিবে আর এবং কাজ লিখবে। ওকে, নেক্সট হচ্ছে সেকেন্ড কি বলেছিলাম যে দ্বিতীয় অংশ হচ্ছে ম্যান্ডিবেল। দ্বিতীয় মুখভঙ্গের ভাগ হচ্ছে ম্যান্ডিবেল। দেখো এই ম্যান্ডিবেল হচ্ছে মুখভঙ্গের মুখের দুই পাশে অবস্থিত, ঠিক আছে? এটার কাজ হচ্ছে কি, এটা ভিতরের দিকে করাতের মতো খাঁজ কাটা থাকে। এটার কাজ হচ্ছে খাদ্যবস্তুকে ছিঁড়ে ফেলা বা পিষে ফেলা। তাহলে এটা হচ্ছে ভিতরের দিকে করাতের মতো বা খাঁজ কাটা। এই ম্যান্ডিবেলটা হচ্ছে কি বৈশিষ্ট্য যদি বলি, তাহলে লিখবো যে এদের ভিতরের অংশটা করাতের মতো খাঁজ কাটা থাকে। ওকে, আর কি হয় নোট করবে, আর কি হয় উপরের দিকে ভেতরের প্রান্তে নরম লোভ থাকে। এদের উপরের দিকে ভিতরের প্রান্তে নরম লোভ থাকে, যাকে বলা হচ্ছে নরম লোভ থাকে, যাকে বলে প্রস্থিকা বা লোভ। ওকে, এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ হচ্ছে যে কোনো খাদ্যবস্তুকে ছিঁড়ে পিষে ফেলা। এর প্রধান কাজ হচ্ছে খাদ্যবস্তুকে ছিঁড়ে পিষে ফেলা। তাহলে যদি ম্যান্ডিবেল সেকেন্ড পয়েন্ট ম্যান্ডিবেল লিখবে যেটা ভিতরের অংশ, অর্থাৎ আরশোলার মুখভঙ্গের মাউথ পার্টসের ভিতরের অংশ,
ফার্স্ট ল্যাব্রাম বলেছিলাম আপার লিপ, তারপর ভিতরের অংশ যেটা হচ্ছে উপরের ভিতরের দিকে একটা লোভ মতো গঠন করে তাকে প্রস্থিকা বলা হয়। আর এর মেন কাজ হচ্ছে কি খাদ্যবস্তুকে ছিঁড়ে পিষে ফেলা। ওকে, ল্যাব্রামের কাজ কি বলেছিলাম, যে খাদ্যবস্তুকে ধরতে সাহায্য করে, আর এটা হচ্ছে পিষে ছিঁড়ে ফেলে।